এগুলি জাপান থেকে ইলেকট্রনিক ডিভাইসগুলো বিভিন্ন যে ডিভাইসগুলো আছে ডিভাইসগুলো কোথা থেকে আসে? বিদেশ থেকে আসে। তাহলে এই বিদেশ থেকে যে মালগুলো কিনেন ওই মালগুলো কি নগদ টাকা দিয়ে কিনা যাবে? কিনা যাবে না। কিসের কিন্তু এলসি করে কিনতে হয়, পেমেন্ট দিতে হয় ফরেন কারেন্সি। কোন কারেন্সি? বিদেশি টাকায় পেমেন্ট দিতে হয়, ডলারে পেমেন্ট দিতে হয়। তাহলে এই ডলারটা রিজার্ভ কমে যায়। ডলার যখন পেমেন্ট হবে তখন কি যাবে? রিজার্ভ কমে যায়। তাহলে রিজার্ভ পাবে কিভাবে? আপনার যত প্রোডাক্ট আমরা বিদেশি ব্যবহার করে বাংলাদেশে যত প্রোডাক্ট ইনপুট হয় সব প্রোডাক্টের জন্য কি চলে যায়? রিজার্ভ কমে যায়। আমাদের ডলারে পেমেন্ট করতে হয়। যত মাল কিনি আমরা মশলা জাতীয় থেকে শুরু করে খাওয়ার ব্যবহারযোগ্য যত প্রোডাক্ট কিনি সবগুলোর জন্য বিদেশে পেমেন্ট করতে হয়। তাহলে এই পেমেন্টগুলোর কারণে আমাদের রিজার্ভ কমে যায়। আর এই রিজার্ভ বাড়ার ওয়েগুলো কি কি? রিজার্ভ বাড়ার সবচেয়ে বড় ওয়ে হচ্ছে রেমিটেন্স। আমাদের বাংলাদেশের 17 কোটি 18 কোটি মানুষের মধ্যে যে মানুষগুলো বিদেশে আছে, পৃথিবীর বিভিন্ন দেশে 198 দেশের মধ্যে যে মানুষগুলো বাস করছে, ওরা যে টাকাটা দেশে পাঠাচ্ছে ওইটা হচ্ছে রিজার্ভ বাড়ার একটা গুরুত্বপূর্ণ সোর্স। তাহলে আপনারা হচ্ছেন আমাদের দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশের সমৃদ্ধির জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ঠিক কিনা? সেকেন্ড কি, বিদেশ থেকে রেমিটেন্স কিভাবে আসে বলেন? গার্মেন্টস। আমরা বিদেশে যে গার্মেন্টস পণ্যগুলো যায় না, বেশি এক্সপোর্ট হয় না, গার্মেন্টস যে প্রোডাক্টগুলো বিক্রয় হয় ওই প্রোডাক্টগুলো থেকে আমরা কি পাই? এটা হচ্ছে কি ফরেন রেমিটেন্স। আরেকটা কি গার্মেন্টস প্রোডাক্ট, আরেকটা হচ্ছে ফরেন লোন। বিদেশ থেকে ওয়ার্ল্ড ব্যাংক, তারপর বিভিন্ন দাতা সংস্থা থেকে আমরা আইডিবি থেকে লোন নিয়ে প্রজেক্ট করি না? বাংলাদেশে হাজার হাজার প্রজেক্ট হয় না? যে বড় বড় যে প্রজেক্টগুলো হয় যেমন পদ্মা সেতু, তারপর আমাদের যমুনা সেতু, আপনার হাইওয়ে রোডগুলো, যে বড় বড় প্রজেক্টগুলো হয় এগুলো কোথায় কোথাকার টাকায় হয়? বিদেশি দাতা সংস্থা বিভিন্ন উন্নয়ন প্রজেক্টের টাকায় হয়। তাহলে এগুলো কিন্তু আমাদের রেমিটেন্সের একটা গুরুত্বপূর্ণ অংশ আরও আছে। তাহলে আমরা আমাদের রেমিটেন্স থেকে আসে আমাদের যে সমস্ত ভাই বোনেরা বিদেশে আছেন তাদের যে টাকা পাঠায় ওটা একটা রেমিটেন্সের গুরুত্বপূর্ণ উৎস। গার্মেন্টস যে পণ্যগুলো আমরা বিক্রয় করি সেটা থেকে গার্মেন্টস সহ আরও কিছু প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করি, যেমন চিংড়ি পাঠাই, মাছ পাঠাই, তারপর সবজি পাঠাই, ফল ফ্রুট পাঠাই, বিভিন্ন রকম প্রোডাক্ট পাঠাই। আমরা যে প্রোডাক্টগুলো আমরা পাঠাই এই সবগুলো প্রোডাক্ট সেল করে আমরা বিদেশে যা বিক্রয় করি সেখান থেকে যেটা আসে সেগুলো আমাদের জন্য একটা রিজার্ভের বড় অংশ। তবে এইখানে আপনারা একটা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাহলে আপনাদের মূল্যায়ন যেভাবে করা হয়, আপনাদের যদি আমরা স্কিল ওয়ার্কার হিসেবে বিদেশে পাঠাতে পারি তাহলে আমাদের রেমিটেন্সটা দ্রুত বাড়বে। আর আপনারা যদি স্কিল ওয়ার্কার হিসেবে না গিয়ে আনস্কিল ওয়ার্কার হিসেবে বিদেশে যান তাহলে আমাদের রেমিটেন্সটা কি হবে? কমে যাবে। কেন কমে যাবে? ইন্ডিয়া থেকে যদি একজন লোক যায় তার বেতন হবে 1 লক্ষ টাকা, আর বাংলাদেশ থেকে একজন লোক গেলে তার বেতন হয় কত? 50,000। ডিফারেন্সটা কি? তারা স্কিল, কিভাবে স্কিল? তারা ল্যাঙ্গুয়েজ পারে, ইংলিশ, বাংলা, ইংলিশ, আরবি, হিন্দি সব ভাষা তারা বলতে পারে। কিন্তু আমাদের দেশ থেকে আমরা যারা যাই, আপনারা যারা যাচ্ছেন আপনারা দেখবেন ল্যাঙ্গুয়েজগত প্রবলেম আছে। ভাবনা কি আপনারা ইংলিশ বলতে পারবেন না, হিন্দিও শিখে যাচ্ছেন না, আর ওই যে বিদেশি যে ভাষাটা আছে যে দেশে যাবেন ওই দেশের ভাষাও ভালো করে পারবেন না। তাহলে আপনি এখন যেই কাজে যাচ্ছেন ওই কাজটাও ভালোভাবে মেনটেন করতে পারেন না, অর্থাৎ স্কিল হিসেবে যাচ্ছেন না, যার কারণে আপনার বেতন হয় অর্ধেক, কিছু বেতন হয় ডাবল। শ্রীলঙ্কা থেকে একজন লোক গেলে তার বেতন 2 লাখ টাকা হলে আপনার বেতন হয় 50। কেন? শ্রীলঙ্কা থেকে যে লোক আছে সে লিডার হয়, সে ওয়েল্ডিং এর উপর স্পার্ট, সে মেকানিকের উপর স্পার্ট, সে প্লাম্বারের উপর স্পার্ট, সে আপনার ইঞ্জিনিয়ারিং উপর স্পার্ট, সে টিচিং এর উপর স্পার্ট। যখন সে স্পার্ট লোক হিসেবে যায় তখন তার বেতন হয় অনেক বেশি। আর যখন আমরা যখন রাজমিস্ত্রি হিসেবে যাব তখন বের হবে একটা, রাজমিস্ত্রির অ্যাসিস্ট্যান্ট হিসেবে যখন যাবো আমরা তখন হবে আমার বের একটা। আমাদের দেশ থেকে বেশিরভাগ মানুষ হয়ে যাচ্ছে হচ্ছে হাউস হোল্ড, রাজমিস্ত্রি অ্যাসিস্ট্যান্ট, বাগান, এই সমস্ত এগুলোতে, যার কারণে আমরা রেমিটেন্স কম পাচ্ছি। অর্থাৎ আমাদের দেশ থেকে যে পরিমাণ লোক যাচ্ছে ওইভাবে আমরা কি পাচ্ছি না, ওইভাবে সেই পরিমাণ রেমিটেন্স আমাদের দেশে আসছে। তা আমরা যদি দেশের লোকদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে ট্রেডগুলো ডেভেলপ করে, যেমন এখন জাপানের মধ্যে লোক চাচ্ছে, আপনারা শুনেছেন কিনা জানি না, জাপানের লোক চাচ্ছে প্রায় 1 লক্ষ লোক নেবে। বর্তমান গভর্নমেন্টের সাথে চুক্তি হয়েছে, অলরেডি 5,000 একটা প্রস্তাব চলছে, এবং আমাদের বান্দরবন থেকে 88 জন লোক
অ্যাপ্লাই করছে এবং তারা বর্তমানে ঢাকা ওই ল্যাঙ্গুয়েজ ডেভেলপ ইয়াতে ট্রেনিং করছেন, ভাষা শিখছেন জাপানি। তাহলে দেখেন জাপানের ভাষা শিখে শুধু 2 লক্ষ টাকা স্যালারি। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যে কোনো 3 মাস মেয়াদী গরু ছাগল হাঁস মুরগি করা একটা সার্টিফিকেট থাকলেই হবে যে কোনো সময়। এই সার্টিফিকেটটা থাকলে আপনি কিন্তু কোথায় যেতে পারবেন, জাপানে যেতে পারবেন। স্যালারি হবে 2 লক্ষ টাকা এবং থাকা ফ্রি, খাওয়া ফ্রি, যাওয়া ফ্রি, সব ফ্রি। তাহলে এই কোয়ালিটির উপর আমরা খুঁজে পাচ্ছি না। ইমিডিয়েটলি 5 লক্ষ ইতালির সাথে কন্ট্যাক্ট হয়েছে। এই ইতালি 5 লক্ষ যে লোক নেবে ওই লোকগুলোর ট্রেন্ড হচ্ছে ইন্টারমিডিয়েট পাস হতে হবে, একটু স্মার্ট হবে, কারণ ইতালি হচ্ছে স্মার্ট নগরী। ইতালির মানুষগুলো খুব স্মার্ট, খুব চালচলন খুব সুন্দর। ওরা যেটা কোনো বিষয় স্মার্ট হতে হবে এবং ইন্টারমিডিয়েট পাস হতে হবে, ইংলিশ জানতে হবে। ওদের জন্য আলাদা ভাষা দরকার নেই, ওই ইংলিশ জানতেই হবে, মোটামুটি স্কিল হলে হবে। তারপর যে কোনো একটা ট্রেডের উপর, যেমন ইলেকট্রনিক ওয়েল্ডিং, ইঞ্জিনিয়ারিং বিভিন্ন কোর্স আছে না, ডিপ্লোমাগুলো আছে না, এটি করতে বেতন আমাদের থেকে চিন্তা করেন আপনি। তাহলে এই টাইপগুলোকে আমরা জানি, আমরা জানতাম। আজকে ইতালিতে 5 লক্ষ লোক আমরা পাঠাতে পারবো এখান থেকে? পাবো মনে হয়, পাচ্ছি না। এই যে 88 জন লোক পাইছি, যেগুলো আমার 4 মাস পর সবগুলো মিলিয়ে, কারণ ওইখানে 60% লোক হচ্ছে কিসের মারমা কোথাকার জাপানের।